আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল, কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না। আওয়ামী লীগের যে এই কথা বললে আবার সালাউদ্দিন সাহেব আমাকে কারেক্ট করে দিবেন যে নিষিদ্ধ ঘোষিত বলেন, আবার এনসিপি এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বললাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান মানে বা আসবেন, বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক, এটা আমার কমন সেন্স বলে। তিনটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা চটচট করে বলবেন। জি, হচ্ছে ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। দুই হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। তিন হচ্ছে ওনার বয়স, উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে আওয়ামী লীগের যে এই কথা বললে আবার সালাউদ্দিন সাহেব আমাকে কারেক্ট করে দিবেন যে নিষিদ্ধ ঘোষিত বলেন, আবার এনসিপি এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বললাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান মানে বা আসবেন, তিনি ডেট দিতেছেন কেন? মানে তিনি আসলে মানে আসলে কি হবে, মানে আসতেছেন না কেন বা আসলে ডেট দেওয়া এগুলির কি কারণ? আর একজন দর্শক উনি অনেকবার একটু অনেক মানে আমার চোখে পড়লো, অনেকবার বলছে কিনা সেটাও তো বলা এটা মুশকিল। উনি বলছেন খালেদ মহিউদ্দিন 100% দালাল জামায়াতের। ভাই ঠিক আছে, হাসান কামাল ভাই আপনি যদি একটু বলেন যে মানে উনি ডেটটা কেন দিতেছেন? আচ্ছা আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি রুমিনের সাথে একটু ভিন্ন মত করি আওয়ামী শাসনের সাথে। আচ্ছা তাহলে বাকি যেটা বাকি অংশটা যেটা আপনি বললেন, জি আমি আপনি আবার যদি আমাকে একটু ধরায় দেন, আপনি যেটা বলছিলেন যে বাকি মানে আমি যেটা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তো রুমিন সংবাদ সম্মেলন তার প্রতিক্রিয়া শেখ হাসিনার ফিরে আসা সম্পর্কে তার বক্তব্য এগুলিতে উনি বলছেনই। আমি শুধু জানতে চাইছিলাম যে উনি যদি ফিরেও আসেন ডিসেম্বর ডেট দেওয়া বা এটা বলার মানে এটা উনি কি চাচ্ছেন আসলে, মানে কি চান? এটা তো হচ্ছে ওনার চাওয়ার উপরে। ধরেন এখন দুইটা দেশ, এগুলি হচ্ছে রুমিনও অ্যাডভোকেট, আমিও ধরেন তো কোনো কারণে অ্যাডভোকেট ধরেন। এখন এইটা উনি একটা দেশে যেভাবে গেছে, ধরেন উনি পাসপোর্ট ভিসা টিসা কিছু নিয়ে যান নাই, বা ওনাকে এখন তো কেউ ভিসা দিবে এরকম তো উনি একজন সিভিলিয়ানের মতো আসতে পারবেন এরকম তো কোনো ব্যবস্থা নাই। কিংবা ওই যে বাচ্চারা ট্রোল করে যে ওনাকে কোনো একটা বর্ডার দিয়ে ঢুকায় দেওয়া হলো কোনো একটা দেশে অঞ্চলে, এরকম তো না। যদি এরকম হয় সেটার তো হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো না কোনো একটা ব্যবস্থাপনা লাগবে যে উনি আসবে। তার মানে বাংলাদেশ তো চাচ্ছিল যে উনি যেন আসে। আমাদের এনসিপি বলেন সবার চাওয়াই তো মিলে গেছে। সবার চাওয়া তো হচ্ছে যে উনি এখানে যেন আসে, উনার যেন ট্রায়ালটা উনি ফেস করে। তো ট্রায়াল হয়ে গেছে, এখনো পেন্ডিং ট্রায়ালও আছে। উনি আসলে স্বাভাবিক নিয়মে আইনের পথে ওনাকে যদি বাংলাদেশ চায় এবং ভারত যদি ওনাকে আসলে দিতে সম্মত হয়, তাহলে তো উনি এসে যেভাবে লিগালি ঢুকবার কথা, উনি জেলে ঢুকবেন, ওনার ফাঁসির আদেশ হয়েছে সেগুলির আসলে উনি আপিলের সুযোগ পাবেন কিনা সেইটাই যাবেন, ওই লিগাল ফাইটটা শুরু হবে। কিন্তু উনি যেভাবে যে আমি অমুক তারিখে আসবো এবং এই কথাগুলি নিয়ে আলাপ হইতে থাকে এবং এই আলাপগুলি পত্র পত্রিকা টেলিভিশন ছাপতে থাকে, এগুলি নিয়ে আমাদের মতো লোকজন তর্ক করতে থাকে, এটার কোনো অর্থ আমি বুঝি না। আমি বুঝি যে এইরকম মানে বাস্তবতা বিবর্জিত, মানে কোনো ধরনের পদ্ধতিগত আলাপ ছাড়া উনি আসতেছেন এবং উনি ডেট দিয়ে আসবেন। কেউ এখানে তাকে ক্যান্টনমেন্টে আর এই বিমানবন্দরে ঠেকাইতে যাবেন, কেউ এই আলাপটা আমি এটা বুঝতেই পারি না। আমি এই আলাপটা বোঝার তো কিছু, এই আলাপটার তো আসলে কোনো আলাপ না, এটা তো প্রলাপ। হ্যাঁ, এবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। বেরসা ফারানা থেকে শুরু করি। বেরসা ফারানা, এটাও একটু কমন প্রশ্ন যে জাতীয় নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবির। গতকাল না মানে আসলে আমেরিকার দিনের হিসাবে বাংলাদেশের হিসাবে আরেকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ঢাকা আলিয়া মাদ্রাসার সংঘর্ষে জড়িয়ে পড়েছে, মঙ্গলবার দিন আসলে জড়িয়ে পড়েছে এই দুই ছাত্র সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তিও বলা যায় যে ছাত্র শিবিরের সঙ্গে ব্যাপারটা বিএনপির যে ছাত্র দল তার বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে। এইটার কারণ বা এইটা এবং শক্তি প্রয়োগটা আমরা খুব দাপটের সঙ্গেই দেখছি। এইটার কারণটা আপনারা আসলে কি দেখেন? এইটা কেমনে ছাত্ররাও মানতেছে বা ছাত্ররা মাইনা নিবে কিনা, বা ছাত্রদের জন্য এটা কি হচ্ছে? একই প্রশ্ন হাসান কামাল ভাইয়ের জন্য। একটু সংক্ষেপে একটু বলেন বেরসা ফারানা। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহর মন্তব্য একটু পড়ে শোনায়। খালেদের আত্ম অহংকার, বেয়াদবি, এসব তার পারিবারিক শিক্ষা। ওকে, ছাত্রদল ছাত্র শিবির এই কারণে এটা একটু যদি বলেন। এটার একটাই কারণ আমি চোখে যেটা আমার মনে হয় যে দুটো দল বা যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে এই মুহূর্তে,
তাদের কারোরই কোনো পরিবর্তন হয় নাই। আমরা 90-এর দশকেও দেখেছি, 80-র দশকে দেখেছি, 90-এর দশকে দেখেছি, পরবর্তীতে দেখেছি, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে যেই দলটি ক্ষমতায় থাকে তারা অন্য যেই রাজনৈতিক দল, প্রধান প্রতিপক্ষ যে রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন, তাদেরকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একেবারে বিতাড়িত করে দেয়। আমরা দেখেছি হলের কাহিনী, আমরা দেখেছি অন্যান্য জায়গায় যেভাবে ভিন্ন মতকে তারা ক্যাম্পাসের মানে একেবারে দমন করবার জন্য যা যা করে, এটার থেকে আমরা এখনো বের হই নাই। আশা করেছিলাম যে 5ই অগস্টের পর মূল রাজনীতিতে মূল দলগুলোর মধ্যে যেমন পরিবর্তন আসবে, একইভাবে এই দলগুলোর অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও পরিবর্তন আসবে, বাট সেটা হয়নি। এখানে যেটা ইন্টারেস্টিং যে যেই ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন জামাত, যেটা পাকিস্তান আমল থেকে শুরু করে মানে ভারতে জন্ম, তারপরে পাকিস্তান আমল এবং পরবর্তীতে বাংলাদেশ, কখনো কিন্তু তারা অল্প কয়েকটা আসনের বাইরে, একটা দুটা ছিল পাকিস্তানে এবং পরে বাংলাদেশে হয়তো 3-4টা আসন তারা পেয়েছে, এবং সেটা বিএনপির সঙ্গে জোট টোট করে। তারপরে তো এরপরে যখন 77টা আসন তারা পেল, তখন তো আমি মনে করি এবং 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 ভেরি ইন্টারেস্টিংলি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা একেবারে ব্রুট মেজরিটিতে তারা মানে ছাত্র ইয়েগুলো সংগঠনগুলোতে তারা যখন আধিপত্য বিস্তার করলো, তখন কিন্তু তাদের একটা আশা তৈরি হতেই পারে যে আমরা হচ্ছি নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি। তো নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি হিসেবে তাদের আধিপত্য কায়েম করা, ক্ষমতার প্রদর্শন করা, এগুলো আসলে খুব অবাক হওয়ার মতনও কিছু না। আর বিএনপি যেটা, তারা তো এত বছর বাংলাদেশের জন্মের পর থেকে তারা দেখে আসছে যে যেই দল ক্ষমতায় থাকে ছাত্র সেই দলের ছাত্র সংগঠনের আধিপত্য থাকে সব জায়গায়। তো সেটা তারা বজায় রাখার জন্য যা যা করা দরকার, মানে একই সিস্টেম, একই ফর্মুলা, মানে একদম ঢাকায় ফর্মুলা ছবির ফর্মুলার মতোই একদম ফর্মুলা, খুবই প্রেডিক্টেবল, এরকমই হওয়ার কথা, একদম কোনো পরিবর্তন হয় নাই। আমি রুমিন, খুব দ্রুত আপনি যদি এইটা নিয়ে একটু রেসপন্ড করেন, কারণ একই প্রশ্ন বারবার আসছে। মোহাম্মদ ইমাম হোসেন উনি বলছেন, দালাল খালেদ, আমি রুমিন আপুকে প্রশ্ন করতে চাই, গত পরশুদিন জাহেদ বলল হাসিনার বক্তব্য প্রচার নিষেধ এবং সেই কথা মেনে ওরা কেউ প্রচার করলো না বা নিউজ করলো না। আচ্ছা, আপনারা কি মনে করেন বর্তমান মিডিয়া স্বাধীন? দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, রাফসান ইসলাম উনি বলছেন, খালেদ ভাই রুমিন আপাকে ডাইরেক্ট প্রশ্ন করেন, শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার খুন করা হয়েছে, হাসিনার বিচার বা ফাঁসি চাচ্ছে না কেন রুমিন আপা? অন্য আলাপ দিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে কেন? আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন। এক হচ্ছে যে মিডিয়া প্রচার করে না, এবং খালিদ ভাই, আমি মিডিয়ার ব্যাপারে বলেছিলাম যে শেখ হাসিনার সময় মিডিয়া বলেছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে। হ্যাঁ, তাতে কি তারেক রহমানের কোনো ক্ষতি হয়েছে? বাংলাদেশের প্রতিটা মানুষ যারা তারেক রহমানের বক্তব্য শুনতে চায়, তারা তাদের মতো করে তারেক রহমানের বক্তব্য নিজ নিজ মোবাইলে শুনেছে, তাই না? আচ্ছা, এবং তারেক রহমান সাহেব পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন। তো শেখ হাসিনার বক্তব্য যদি কেউ শুনতে চায়, আপনি বলেন, এই ইন্টারনেটের যুগে আপনি কাউকে আটকায় রাখতে পারবেন? তো এটা খামোখা এটা যখন তারা করে, তখন যেটা হয় যে সরকারের আমলেও তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ভিন্ন মত দমন করে, এই অ্যালিগেশন গুলো আসছে। এই সরকারের আমলেও বিএনপি যে চেয়ে পড়ে তাদের ঘাড়ে এই অ্যালিগেশন গুলো নিচ্ছে যে তারা ভিন্ন মতে বিশ্বাস করে না, তারা দমন করতে চায়, মিডিয়াকে কন্ট্রোল করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেকটা যেটা আমাকে প্রশ্ন করছে, আমি ফাঁসি চাই না বা কি চাই, আমি বিচার চাই। আমি সবার সুস্থ ন্যায় বিচার চাই। এমনকি আমি জামাতে ইসলাম মানে আমি অনেকে আর বলছে যে রুমি তো বিএনপি থেকে বের হয়ে হয়তো জামাতে গেলে সুযোগ সুবিধা কিছু বেশি পেত, সময় বেশি পেত, একটা অর্গানাইজ ফোর্স তার সঙ্গে থাকতো। আমি তখন বলেছিলাম যে যেখানে আদর্শের ন্যূনতম মিল নাই, সেখানে কেবলমাত্র কিছু সুবিধার জন্য একটা দল যাওয়া কোনো অর্থ নাই। তো আমি কিন্তু সেই আদর্শিক ভাবে 180 ডিগ্রি মানে উল্টা থাকা সত্ত্বেও আমি কিন্তু বলেছিলাম, জামাতের যখন হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছিল, আমি বলেছিলাম যে না, এই হিউম্যান রাইটস তাদেরকে দিতে হবে। আপনি ইভেন যখন আবরার হত্যাকাণ্ড হলো, আমি বলেছিলাম যে ইউ ক্যানট give a dog a bad name and kill it. এই প্রিন্সিপাল আপনি চলতে পারেন না। আপনি একটা মানুষকে চেরি পিকিং এর মতো করে আপনি তাকে একটা তকমা দেবেন শিবির, আর তারপর তাকে হত্যা করবেন, এটা চলতে পারে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি জামাতের রাজনীতিকে সমর্থন করি। একইভাবে সেটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেটাই হোক, যেখানে মানুষের নাগরিকের অধিকারের প্রশ্ন আসবে, সেখানে আমি কথা বলবো। এটা আপনার ভালো লাগলেও বলবো, আপনার ভালো না লাগলেও বলবো। অ্যাডভোকেট হাসান কালাম, ছাত্রদল এবং ছাত্র শিবির এবং আধিপত্য বিস্তার নিয়ে আমরা খুব শুনতাম আওয়ামী লীগের আমলে, আধিপত্য বিস্তার নিয়ে। এটা তখন আওয়ামী লীগের আমলে তার কেউ ছিল না, ছাত্রলীগ দুই গ্রুপের মধ্যে। এই আধিপত্য বিস্তারটা কি ছাত্রদের মধ্যে, মানে সাধারণ ছাত্রদের মধ্যে অনেক বেশি কাম্য? মানে এইখানে তারা কি পপুলিস্ট রাজনীতিটাই করতেছে কিনা? মানে বেশি সংখ্যক ছাত্র চাইতেছে যে এটা হয় শিবির দখল করুক বা দল দখল করুক বা এনসিপির যে ছাত্র শক্তি আছে তারা দখল করুক, এইটার ক্ষেত্রে কি তারা একটা পপুলিস্ট রাজনীতি করতেছে? মানে ছাত্ররাই কি চায় যে একটা দখলদারিত্বের একটা রাজনীতি থাক শিক্ষাঙ্গনে? না, প্রশ্নটা যেটা হয়, মানে ঘটনাটা যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে কোনো মানুষের কাছে আসলে ক্ষমতা
কিংবা ক্ষমতার ধারণা আসলে তৈরি হয় কারো কারো সম্পর্কে। ধরেন আপনার যখন রাকসু থেকেও জিএস, তাহলে রাকসুর জিএস এর কিছু ক্ষমতা আছে, এইটা মনে করা হয় কেন সে ক্ষমতা দিয়ে আসলে বিসির সাথে কথা বলে, প্রক্টরের সাথে কথা বলে, কলের কমিটির সাথে কথা বলে, একজনকে বের করে দিলে বিচার করে, একজনকে আসলে সিট দিতে পাইতে বিচার হেল্প করে, এরকম। তাহলে এই রকমের ক্ষমতা বলা হয় যেটা গড়ে ওঠে তার সাথে আসলে ক্ষমতা চর্চা করতে চাই, এরকম কিছু মানুষ আসলে যুক্ত হয়। আবার এটার বিপরীতে যারা আসলে ক্ষমতা চর্চা করে তার বাইরে কিছু মানুষ যুক্ত হয়। যেই মানুষেরা ধরেন হতাশ হয়েছে এবারের অভ্যুত্থানের পরে, সেই মানুষেরা আসলে কোথাও আসলে আর যাইতে চায় না। প্রাইভেট ইউনিভার্সিটিকে দেখলে আপনি বুঝবেন যে অভ্যুত্থানের পর পর এই যে বিভাজনের গল্প বললেন না, অভ্যুত্থানের পর পর সবাই ঘরে গিয়ে আসলে পড়াশোনা শুরু করলো, মনে করলো এত কিছুর পরে যখন আসলে পরিবর্তনটা হইলো না, তাহলে রুমিন আর আমি না হয় মিশন নিছি যে আমার সারা জীবন আমি মানুষের জন্য কথা বলতেই থাকবো। একটা ছেলে একটা যে একাডেমিক জীবনে গেছে, ও তো এটা করার জন্য যায় নাই, ওর তো এটা মোটো না, ওর মোটো তো ওর একটা সিম্পল লাইফ, ও আসলে একটা কেরিয়ার বিল্ড আপ করবে, একটা শান্তিতে থাকবে, চাকরি পাবে, পড়াশোনা করার পরিবেশ পাবে, ওরকম। তাহলে যারা পপুলিস্ট আর যারা সাধারণ ছাত্র তারা তো এটা চায় না, কিন্তু তারা যারা এটার শিকার হয় তাদেরকে যেহেতু তারা সংঘবদ্ধ থাকে না, তারা দলবদ্ধ থাকে না, এটাকে প্রতিরোধ করার জন্য বারবার সে আগে আসতে পারে না। এই ঘটনাটাকে ধরেন ব্যবহার করে কি হয়েছে আপনি দেখেন, আমরা মনে করছিলাম ছাত্র সংগঠনগুলি হইলে এগুলি ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, সবগুলি ছাত্র সংগঠন, অনেকগুলি ছাত্র সংগঠন হইলো, যে সমস্ত প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন আছে, আপনি ধরেন এই যে শিবির জামাতের কথা বলা হলো, শিবিরের কথা বলা হলো, এদের সম্পর্কে একটা ইমপ্রেশন ছিল যে এরা ভালো মানুষেরা করে, এরা আসলে ওদের চরিত্র অন্যদের চাইতে ভালো। কেবলমাত্র কয়দিন একটু ক্ষমতা পাইছে, দেখেন আপনি ক্ষমতার সাথে আমি প্রশ্নটা কোথায় করতে চাইছিলাম, প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় 4টি বিশ্ববিদ্যালয় সহ দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ছাত্রছাত্রীরা ভোট দিতে পারছে, তারা যে একটা নির্দিষ্ট মতবাদের আদর্শের, এখন বলে যে আমি শিবির না, আমি জামায়াত না, বা আমি অমুক না, কিন্তু জনাব সালাউদ্দিন আম্মারের রাজনীতিটা তো বোঝার পরও তাকেই আসলে ভোট দেওয়া হয়েছে। উনি দুইটা জিনিস আমি বলি, আমি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা আমি একদম বলিনি, আমি দেখলাম উনি শিক্ষকদের জিজ্ঞেস করতেছেন আপনি এখন এখানে এটা কেন করতেছেন, আমাকে কেন রাখতেছেন না, উনি এইটা করতেছেন, এবং উনি গর্বিতভাবে বেলচা হাতে যাইতেছেন। উনার সভাপতি আবার বলতেছেন যে সাংবাদিক উনার জন্য ভালো করে কথা বলবে তারেও আমি এটা করে দিব। উনারা দেখতেছেন উনাদের কাজ যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি জীবনে শুনি নাই ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে কোন মানুষের কি প্রেফারেন্স সেইটা নিয়ে কথা বলা এবং তাদেরকে আটকায় দেওয়া, এটা তার কাজ, এবং সেটা করতেছে গর্বিত হইয়া, এবং তাদেরকে আবার ভোটও দেওয়া হচ্ছে না। ভোটটা তারা যখন পাইছিল, আমি ওই জায়গাটার কথা বলি, জি, ভোটটা যখন পাইছিল তখন দুইটা জিনিস ছিল। ভোটটা যখন তারা নিছে তখন আসলে তাদের সম্পর্কে ইমপ্রেশনটা ছিল এরকম, যেটা বললাম যে ক্ষমতা পাওয়ার পরে যে চর্চাটা করতেছে, এই চর্চাটা তার চর্চা না, এর বিপরীত চর্চাটা তার চর্চা, এরকম একটা ইমপ্রেশন ছিল। কিন্তু পাওয়ারের পরে আসলে পাওয়ারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এমনকি জামাতের বেলায়ও বের হয়ে আসতেছে। আমি তো বলি যে আসলে যখন এখন আওয়ামী লীগকে কোনো দর্শনকারীদের মধ্যে আওয়ামী লীগ পাবেন না, সব দর্শনকারী হয় জামাত হবে অথবা বিএনপি হবে, মানে এইটা হচ্ছে একদম কমন, মানে কখনো আপনি পাবেন না পাওয়ারের সাথে নাই সে দর্শন করতেছে, এরকম রোগটা পাবেন না। কিন্তু আমি এটা বলতেছি কারণে আমি বলি যে ছাত্ররা যখন তাদেরকে ভোটটা দিছিল তখন তাদেরকে মনে করছিল যে ওই সমস্ত প্রচলিত পাওয়ারের বাইরে এসে তারা ছাত্রদের পক্ষে একটা অন্য রকমের বন্দোবস্ত তারা তৈরি করবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখছেন এটা, এখন কালকেই এটা প্রতিরোধ হবে আমি এটা মনে করি না। কিন্তু এইটা আসলে আমি যেটা বলছিলাম যে ছাত্র দলের উচিত ছিল এই পথে না হাইটে তার রাজনীতিটা করা। তো ছাত্র দল তো স্বাভাবিকভাবে সে পাওয়ারে আছে, সে মনে করতেছে পাওয়ার প্র্যাকটিস করবো আমি, তুই আম্বার কেন, তো তুই বেল চালিয়ে গেলে আমি আসলে পিস্তল নিয়ে যাব,